নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আমি রোদ চশমা পরে প্রতিবেদন করছি। কেন করছি সেটা আমি বলেওছি। একটা চোখের সামান্য সমস্যা হয়েছিল, মিটে গেছে। চিকিৎসক কয়েকদিন এই রোদ চশমা পরেই কাজ করতে বলেছেন। আমার অনেক শুভানুধ্যায়ী দর্শক কমেন্ট বক্সে উদ্বেগ প্রকাশ করেছেন, আমার দ্রুত সুস্থতা আরোগ্য কামনা করেছেন। তাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনারাও সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা আমার এই অনুষ্ঠান দীর্ঘদিন ধরে দেখছেন, সহায়তা করছেন, পরামর্শ দিচ্ছেন, গঠনমূলক সমালোচনাও করছেন। আপনাদের সহায়তা সহযোগিতা পেয়ে সত্যিই আমি কৃতজ্ঞ। সামনে নির্বাচন আসছে, আপনাদের সহযোগিতা ভীষণ রকম জরুরি। আপনারা যে ডিভাইসেই আমার অনুষ্ঠান দেখুন না কেন, সাবস্ক্রাইবার বাটনের পাশে যে থ্যাঙ্কস বাটন আছে সেখানে ক্লিক করলেই সুপার থ্যাঙ্কস, আপনাদের সহায়তা আমার কাছে পৌঁছে যাবে। আশা করি আপনাদের সহযোগিতা থেকে বঞ্চিত হব না। দেখুন, বাংলাদেশ তো চলছে এবং বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে কিনা তা নিয়ে অন্তত আমার মনে সংশয় আছে। ওসমান হাদির খুনের ঘটনার পর বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, যেভাবে উগ্র ভারত বিরোধিতার সুর চড়া হচ্ছে, অন্তর্বর্তী সরকার তো করছেই এবং সমাজ মাধ্যমেও ভারত বিদ্বেষকে তুঙ্গে তোলা হচ্ছে। আসলে নির্বাচন আসলেই বাংলাদেশে ভারত বিরোধিতা তুঙ্গে ওঠে। এবারও তার ব্যতিক্রম নয়। বিশেষ করে জঙ্গি ইউনূস যাদের সমর্থনে ক্ষমতায় রয়েছেন তারা সবাই ভারত বিরোধী এবং র্যাডিক্যাল ইসলামের অনুসারী। কিন্তু ইউনূসের বা বৈষম্য বিরোধী ছাত্র নেতা বা জাতীয় নাগরিক পার্টির নেতাদের যে অভিযোগ হাদিকে খুনের পিছনে ভারতের হাত আছে, সেটা নস্যাৎ করে দিয়েছেন হাদির দাদা। তিনি বলেছেন যে তার ভাইকে খুন করা হয়েছে, ইউনূস সরকার দায়িত্ব এড়াতে পারে না, এবং এটা বলেছেন যে নির্বাচনকে বানচাল করার জন্যই এটা করা হয়েছে। আমার কিছু মৌলিক প্রশ্ন আছে। বাংলাদেশের বহু মানুষ আমার অনুষ্ঠান তো দেখেন। এই যে ইনকিলাব মঞ্চের নেতা হাদি, সে তার ভারত বিরোধী সুর দীর্ঘদিন ধরে চড়া। সে কিন্তু অন্তর্বর্তী সরকারকেও ছেড়ে কথা বলতো না। ইউনূসের কিংস পার্টি, জাতীয় নাগরিক পার্টির নেতাদেরও রিয়াত করতো না। তাই হাদি ইউনূসের নিশানাতেও ছিলেন বলে অভিযোগ, আর জাতীয় নাগরিক পার্টির। হাদির দাদার অভিযোগ খুব তাৎপর্যপূর্ণ যে ইউনূস এই দায় এড়াতে পারে না। প্রথম কথা, হাদির মতো জনপ্রিয়তা আছে বাংলাদেশের ছাত্র যুবক তরুণদের মধ্যে, তার কেন নিরাপত্তা নেই? কোনো নিরাপত্তা ছিল না। ঈদের না এই আপনার জুম্মার নমাজ আদা করে একটা রিক্সা করে ফিরছিল বিজয়নগরের কাছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে গুলি করা হয়। নিরাপত্তা ছিল না কেন? এনসিপির অন্যান্য নেতারা তো রীতিমতো সরকারি নিরাপত্তা এনজয় করেন, তাহলে হাদির নিরাপত্তা ছিল না কেন? অর্থাৎ হাদিকে খুন করে বাংলাদেশে নতুন করে অশান্তির বীজ বপন করা, যত দোষ নন্দ ঘোষ বলে ভারতের দিকে অভিযোগের আঙুল তোলা, এগুলো চিরাচরিত প্র্যাকটিস, দীর্ঘদিন ধরে দেখেছে। এবারও তার ব্যতিক্রম হলো না। ছায়ানট ভাঙচুর হয়েছে, উদিচি ভাঙচুর হয়েছে, তানপুরা হারমোনিয়াম ভেঙে জ্বালিয়ে দেওয়া হয়েছে। তার প্রতিবাদে ছায়ানটের যারা ছাত্রছাত্রী, যা শুভানুধ্যায়ী পথে নেমেছেন, রবীন্দ্রনাথের নজরুলের গানে তারা প্রতিবাদ সংঘবদ্ধ করেছেন। সংবাদপত্রের দপ্তর চলছে, সাংবাদিকরা বলছেন আরে মত প্রকাশের স্বাধীনতা তো এখন অনেক পরের বিষয়, পৈতৃক প্রাণটুকুই ইউনূস জমানাতে রক্ষা করা এখন দুষ্কর হয়ে উঠছে। ভাবুন, নোবেলের শান্তি পুরস্কার জয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার জঙ্গি নেতা ইউনূসের আমলে বাংলাদেশের সংবাদ মাধ্যমের কি অবস্থা। সাংবাদিকেরা বলছেন যে পৈতৃক প্রাণটুকু রক্ষা করাই এখন চ্যালেঞ্জ, কারণ
র্যাডিক্যাল এলিমেন্টরা হুমকি দিচ্ছেন বাড়িতে গিয়ে খুন করা। ভাবুন কোথায় দাঁড়িয়েছে বাংলাদেশ। দীপু দাস যেভাবে খুন করা হয়েছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা পরিকল্পিতভাবে বাংলাদেশে সংখ্যালঘু নিধন, এবং পুলিশই নাকি দুষ্কৃতীদের হাতে দীপুকে তুলে দিয়েছে। তাসলিমাই অভিযোগটা করেছেন। এখন ইউনূস আন্তর্জাতিক মহলে চাপের মুখে পড়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। তার উপদেষ্টারা দীপু দাসের পরিবারের পাশে দাঁড়িয়েছেন, আর্থিক সাহায্য, চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু যে প্রাণটা চলে গেল সেটা তো আর ফিরবে না পরিবারের কাছে, অপূরণীয় ক্ষতি। এর জবাব কে দেবে? ইউনূস তো দেবে না। ইউনূস তো এমন লোক যে দেহত্যাগ না করলে পদত্যাগ করেন, অত্যন্ত ক্ষমতালোভী এই বৃদ্ধ। যমুনায় বসে চর্পচস্য লেচ্ছপেয় করবে, নিজের পরিবার এবং ঘনিষ্ঠজনদের সম্পদ কিভাবে বৃদ্ধি পায় সেটা নিশ্চিত করবে, আর চক্রান্ত করবে বাংলাদেশের মাটিকে কিভাবে জঙ্গি জিহাদিদের স্বর্গ রাজ্যে পরিণত করা যায়। 10 দিনের মধ্যে ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মাকে দুবার তলব করেছে ঢাকা। ওদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কার্যত ভারত বিরোধী রেটরিক বাড়িয়ে চলেছেন। তবে আমরাও রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছি, আমাদের উদ্বেগের ব্যাপারটা স্পষ্ট করে জানিয়ে দেব, এবং এগুলো টলারেট করা যাবে না। অনেকে বলছেন ভারত একটু সফট অবস্থান নিয়েছে, মোটেই নয়। কূটনীতিতে সবকিছু ভাবে খালি চোখে দেখা যায় না। আমরা যা করার করছি এবং করব, দেখতেও পাবেন। বাংলাদেশকে জঙ্গি জেহাদিদের ঘাঁটি বানানোর যে পরিকল্পনা এবং ভারত বিরোধী ষড়যন্ত্রের সূতিকাগার হিসাবে ইউনূস করার যে পরিকল্পনা করেছে, সেটাকে আমরা সফল হতে দেব না। এই প্রেক্ষিতেই আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার একটা বক্তব্য প্রণিধানযোগ্য। সম্প্রতি একটি সর্বভারতীয় বেসরকারি টেলিভিশন চ্যানেলের কনক্লেভ অনুষ্ঠানে হিমন্ত গিয়েছিলেন। সেখানে তাকে সাংবাদিক প্রশ্ন করেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। হিমন্ত কোনো রাগ ঠাক করেননি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এবার কিন্তু চোখে চোখ রেখে কথা বলার সময়। কূটনীতির একটা সীমা আছে। যখন কূটনীতি কাজে দেয় না তখন কি করতে হবে? ধরুন একজন রোগী, তাকে ওষুধ দেয়া হচ্ছে কিন্তু ওষুধ কাজ করছে না, তখন কি করতে হবে? অস্ত্রোপচার করতে হবে, সার্জারি করতে হবে, যে চিরস্থায়ী নিরাময়ের জন্য। হিমন্তের বক্তব্য, এবার সেই পদক্ষেপ নেওয়ার সময় এসে গেছে। কারণ অনেক হয়েছে কূটনীতি। কূটনীতির একটা সীমাবদ্ধতা থাকে। যারা আমাদের কূটনৈতিক দৌত্যকে আমাদের দুর্বলতা ভাবছেন, তাদের লক্ষ্য করেই হিমন্তের হুঁশিয়ারি, প্রয়োজনে সার্জারি করতে হবে। কারণ বাংলাদেশের মাটি থেকে উত্তর পূর্বকে অশান্ত করার, রক্তাক্ত করার, ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত চলছে। ইউনূসের উপদেষ্টা মাহফুজ বাংলাদেশের বিকৃত মানচিত্র প্রকাশ করেছিল। প্রধান উপদেষ্টা ইউনূস তাকে সরায়নি। আর্ট অফ ক্রাইম বলে যে বইটা ইউনূস বিভিন্ন বিদেশি নেতাদের, রাষ্ট্রদূত, সেনাকর্তাদের হাতে উপহার দিচ্ছেন, তার প্রচ্ছদে বাংলাদেশের বিকৃত মানচিত্র। জসিমউদ্দিন রহমানি কি বলেছেন? চিকেন নেককে হামলা চালাবো। লালমনিরহাটে পরিত্যক্ত এয়ার স্ট্রিপকে পাকিস্তানের সহযোগিতায় চাঙ্গা করছে ইউনূস সরকার। আমরাও পিছিয়ে নেই। হাসিমারায় রাফাল আছে। চিকেন নেককে সুরক্ষিত করার জন্য আমরা জবরদস্ত অ্যারেঞ্জমেন্ট করেছি। আমরা শিলিগুড়ি করিডর বলি, ওরা বলে চিকেন স্নেক। ইমান বলেছেন আমাদের দেশের এবং উত্তর পূর্বের নিরাপত্তা সুরক্ষিত রাখার জন্য প্রয়োজনে চিকেন নেকের পরিধি বাড়াতে হবে, অর্থাৎ 20-22 কিলোমিটার
আরো আমাদের আওতায় নিয়ে আসতে হবে, হয় বুঝিয়ে আনতে হবে, নইলে যে পদক্ষেপ করলে এরা বোঝে সেই পদক্ষেপ করতে হবে। তাহলে চিকেন নেক বা শিলিগুড়ি করিডর সুরক্ষিত থাকবে অনেক বেশি, হামলার আশঙ্কা থাকবে না, এবং উত্তর পূর্বকে রক্তাক্ত করার যে চক্রান্ত জঙ্গি জিহাদিরা বাংলাদেশের মাটি থেকে করছে সেটা চিরকালের জন্য বন্ধ হবে। দেখুন, ৭১-এর যুদ্ধে পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার কৃতিত্ব ইন্দিরা গান্ধীর, অনস্বীকার্য। কিন্তু একটা বোধহয় ভুল হয়ে গেছিল ইন্দিরাজির, আমাদের উচিত ছিল বাংলাদেশে একটা সেনাঘাঁটি রেখে দেওয়া। মুজিবের সঙ্গে এই চুক্তি দরকার ছিল যে ভারতের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশে একটা পাকাপাকি ভারতের সেনাঘাঁটি থাকবে, এবং সেই সময় চট্টগ্রামটা আমাদের মধ্যে নিয়ে নেওয়া উচিত ছিল, এবং শিলিগুড়ি করিডোরের পরিধি বাড়ানোর বিষয়টা তখনই নিষ্পত্তি হয়ে যেত, কারোর কিছু বলার থাকতো না, কারণ ভারতের সহযোগিতা ছাড়া বাংলাদেশ স্বাধীন হতো না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. ইন্দিরাজি সেটা করেননি, তার দূরদর্শিতার অভাব ছিল আমি বলবো না, তিনি করেননি। হয়তো ভাবেননি যে ৫ দশক পরে বাংলাদেশে এরকম ভারত বিরোধিতার সুর চড়া হবে, কারণ তিনি ভেবেছিলেন ভারতের সাহায্যে সমর্থনে একটা স্বাধীন রাষ্ট্র তৈরি হলো, সেই রাষ্ট্র তো চিরকালই ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রাখবে, তার যে ব্যতিক্রম হবে সেটা ইন্দিরাজি আন্দাজ করতে পারেন। সেই ভুল কি শোধরানো যায় না? অবশ্যই যায়, প্রয়োজনে আলাপ আলোচনার মাধ্যমে, না হলে সার্জারি করে। কারণ বাংলাদেশের জঙ্গি শাহী কূটনীতিকে বোধহয় গুরুত্ব দিতে চায় না বা বোঝে না, তারা যে ভাষা বোঝে সেই ভাষায় তাদের সমুচিত জবাব দেওয়ার সময় এসে গেছে। তাই হিমান্তের এই বক্তব্যকে আমি সর্বান্তকরণে সমর্থন করি। কূটনীতি সীমাবদ্ধতাকে মাথায় রেখেই প্রয়োজনে সার্জারির রাস্তায় হাঁটতে হবে, তাহলে যন্ত্রণার মুক্তি হবে এবং উত্তর পূর্বর দিকে তাকানো বাংলাদেশের জঙ্গি জিহাদিদের চিরকালের জন্য বন্ধ হবে। এবং ইমান, যে উদ্বেগটা আমাদের আছে, আমরাও তো বলছি না আমাদের জনবিন্যাস এমনভাবে বদলাচ্ছে যে আগামী কয়েক দশক বাদে যাদের জন্য পশ্চিমবঙ্গ, বাঙালি হিন্দু, তারাই নিরাপত্তাহীনতায় ভুগবেন, তারাই বিপন্ন হবে। হিমন্ত বলেছেন 2027-এর জনগণনার পর হয়তো সেখানে হিন্দু মুসলমান জনসংখ্যা প্রায় সমান সমান হয়ে যাবে। খুবই উদ্বেগের বিষয়, সীমান্তবর্তী রাজ্য, প্রচুর অনুপ্রবেশকারী। তাই তার বক্তব্যের সবিশেষ গুরুত্ব আছে। তিনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, দায়িত্বশীল নেতা, এবং উত্তর পূর্ব ভারত অত্যন্ত স্পর্শকাতর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহ অত্যন্ত আস্থাভাজন। হিমন্ত এটা বলেছেন, এটা কি অমিতজির কথা? প্রাথমিক প্রতিক্রিয়াটা কি হয় সেটাই হিমন্ত যাচাই করে নিয়েছেন ওই কনক্লেভে এই কথা বলে। দেখুন, দীপু দাসের খুনের পর প্রতিবাদ সর্বত্র হচ্ছে, রাষ্ট্রপুঞ্জ নিন্দা করেছে, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবিতে আমেরিকা, ব্রিটেন সরব হচ্ছে, তারেক রহমানের দেশে ফেরার কথা আছে। খবরে প্রকাশ, তারেক রহমানের সঙ্গে ভারতীয় এস্টাবলিশমেন্টের কথা হয়েছে, তারেক প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি সরকার করলে ভারত ও বাংলাদেশের মধ্যে যে চুক্তিগুলো আছে সেগুলো অটুট থাকবে এবং বাংলাদেশের মাটিকে ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপে ব্যবহার করতে দেয়া হবে না। এবং বিএনপিও তো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, জিয়াউর রহমান তো একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তা বিএনপির সঙ্গে ভারতীয় এস্টাবলিশমেন্টের এই যে কথাবার্তা, এটা জামাত, এনসিপি বা ইউনুস ভালো চোখে দেখছেন না, তাই তারা নির্বাচন ভেস্তে দিতে চাইছেন। এই যখন পরিস্থিতি,
আমাদের একজন হিন্দু ভাইকে নির্মমভাবে খুন করে জ্বালিয়ে দেওয়া হলো, বঙ্গেশ্বরী একটি বারের জন্য এই ঘটনার প্রতিবাদ করেছেন? মুখে কুলু পেটে রয়েছেন, কেন করছেন না? দীপু দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদ জানালে আপনার ভোট ব্যাংক কি রুষ্ট হবে? যেভাবে দীপু দাসকে খুন করা হয়েছে ঠিক সেভাবেই ওই শামসেরগঞ্জে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করা হয়েছে। তার খুনিরা যাবজ্জীবন সাজা পেয়েছেন, কিন্তু পরিবার তাতে সন্তুষ্ট নয়। দীপু দাসের ভয়ঙ্কর খুন এবং পুড়িয়ে মারার ঘটনার পর বঙ্গেশ্বরীর এই নীরবতা আমাদের বুঝিয়ে দিচ্ছে যে তোষণকে শিল্পের পর্যায়ে বঙ্গেশ্বরী নিয়ে গেছেন বলে যে অভিযোগটা ওঠে, সেই অভিযোগের অনেকটাই বোধহয় সত্যি।